হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করব। অ্যালকেনের সাথে অ্যালকেন তার সাথে হ্যালোজেন মিশিয়ে সেই মিক্সচারকে আইদার হিট করলে বা অর্ডিনারি টেম্পারেচারে, ডিপেন্ড করবে আমরা কি হ্যালোজেন নিচ্ছি তার উপরে, অ্যালকেনের সাথে হ্যালোজেনকে মিশিয়ে সেই মিক্সচারকে হিট করলে বা অর্ডিনারি টেম্পারেচারেও হতে পারে বা ইন প্রেজেন্স অফ লাইটও হতে পারে, ডিপেন্ড করবে আমরা কোন হ্যালোজেন নিচ্ছি বা কোন অ্যালকেন নিচ্ছি তার উপর তৈরি হয় হ্যালো অ্যালকেন। এখানে আমরা জানি যে অ্যালকেনের তার জেনারেল ফর্মুলা CnH2n+2, অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2। হ্যালোজেনকে আমরা X2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। কি হয়, একটা হাইড্রোজেন রিমুভ হয়ে গিয়ে তার জায়গায় একটা হ্যালোজেন এসে বসে যায়। একটি হাইড্রোজেন রিমুভ হয়ে গিয়ে তার জায়গায় একটি হ্যালোজেন এসে বসে যায়। ফর্মুলাটা আমরা দেখব CnH2n+1x। যেহেতু একটি হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে তাই হাইড্রোজেন একটা কমে গেছে, 2n+2 হয়ে গেছে 2n+1, আর হাইড্রোজেন রিমুভ হয়ে তার জায়গায় হ্যালোজেন এসেছে তাই x। তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এই রিঅ্যাকশনটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মেকানিজম ফলো করে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মেকানিজম ফলো করে। আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হয় 3 ডিগ্রি হাইড্রোজেন গ্রেটার দেন 2 ডিগ্রি হাইড্রোজেন গ্রেটার দেন 1 ডিগ্রি হাইড্রোজেন। আমরা যখন পড়বো, মানে এক্সাম্পল দিয়ে দেখবো, তখন আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো। এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। এইটুকু জিনিস আমাদের মনে রাখতে হবে যে অ্যালকেন এবং হ্যালোজেনকে একসাথে মিশিয়ে সেই মিক্সচারকে অর্ডিনারি টেম্পারেচারে রাখলেই বা কখনো লাইট পাস করে বা কখনো হিট সাপ্লাই করে এদের দুজনের মধ্যে রিঅ্যাকশন হয়ে হ্যালো অ্যালকেন তৈরি হয়, যেখানে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন রিমুভ হয়ে গিয়ে ওই রিমুভড হাইড্রোজেনের জায়গায় একটি হ্যালোজেন অ্যাটম এসে বসে পড়বে। রিঅ্যাকশনটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মেকানিজম ফলো করে, এবং যেহেতু ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মেকানিজম ফলো করে রিঅ্যাকশনটি, সেই জন্য রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হয় এরকম 3 ডিগ্রি হাইড্রোজেন গ্রেটার দেন 3 ডিগ্রি হাইড্রোজেন গ্রেটার দেন 2 ডিগ্রি হাইড্রোজেন গ্রেটার দেন 1 ডিগ্রি হাইড্রোজেন। অর্থাৎ অ্যালকেন থেকে আমরা দেখি এইমাত্র কি বলা হলো যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন রিমুভ হয়ে তার জায়গায় হ্যালোজেন এসে বসে। তো অ্যালকেনের মধ্যে যদি 3 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন, 1 ডিগ্রি হাইড্রোজেন, 3 রকমেরই হাইড্রোজেন থাকে, জেনারেলি 3 ডিগ্রি হাইড্রোজেনের রিমুভ হওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি হবে, তারপরে 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপরে 1 ডিগ্রি হাইড্রোজেন। এই হচ্ছে হ্যালোজিনেশন, ডাইরেক্ট হ্যালোজিনেশন অফ অ্যালকেন। বেশ, এবার আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে এই ব্যাপারটা দেখি। মিথেনের সাথে ক্লোরিন গ্যাস মিশিয়ে সেই মিক্সচারটাকে যদি আমরা ডিফিউজড সানলাইটে রেখে দিই, H হলো সানলাইট, ফোটন বলতে পারো, তাহলে কি ঘটনা ঘটে আমরা এই রিঅ্যাকশন আগেও দেখেছি। এখান থেকে একটি হাইড্রোজেন রিমুভ হবে এবং একটি ক্লোরিন এসে এখানে বসবে, তৈরি হলো CH3Cl। এখান থেকে একটি হাইড্রোজেন রিমুভ হলো, এখান থেকে একটি ক্লোরিন এসে এখানে বসলো, আর যে হাইড্রোজেনটি রিমুভ হলো এবং এখানে যে আরো একটি ক্লোরিন রয়ে গেল, তারা তৈরি করলো HCl রিমুভ হয়ে গেল। আবার পরের স্টেপে আমরা আবার যদি ক্লোরিন গ্যাস, সানলাইট, আবার একই ঘটনা ঘটবে, আরো একটি হাইড্রোজেন রিমুভ হবে, তার জায়গায় আরো একটি ক্লোরিন এসে বসবে, তৈরি হবে CH2Cl2 HCl। মিথেনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ সানলাইট, H মানে সানলাইট, ফোটন। এখান থেকে একটি হাইড্রোজেন রিমুভ হবে এবং একটি ক্লোরিন অ্যাটম এখানে বসবে। একটি হাইড্রোজেন রিমুভ হলো, CH4 হয়ে গেল CH3, একটি ক্লোরিন এসে বসলো CH3Cl। যে হাইড্রোজেনটি রিমুভ হলো
এবং যে ক্লোরিন অ্যাটমটা এখানে রয়ে গেছে তারা HCl তৈরি করে রিমুভ হয়ে যায়, তৈরি হয়েছে CH3Cl। আবার আমরা ক্লোরিন এবং সানলাইট নিয়েছি, একই ঘটনা ঘটবে, আবার একটি হাইড্রোজেন রিমুভ হবে, আর একটি ক্লোরিন এসে বসবে, তৈরি হলো CH2Cl2। আবার একই রিয়েকশন, নেক্সট স্টেপে আবার একটি হাইড্রোজেন রিমুভ হবে, তার জায়গায় একটি ক্লোরিন এসে বসবে, CHCl3। আবার ক্লোরিন ইন প্রেজেন্স অফ সানলাইট, আবার একটি হাইড্রোজেন রিমুভ হবে, রিমুভড হাইড্রোজেনের জায়গায় একটি ক্লোরিন এসে বসবে, তৈরি হলো CCl4। আমরা মিথেন গ্যাস এবং ক্লোরিন গ্যাসকে একসাথে মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে সেই মিক্সচারটিকে ডিফিউজড সানলাইটে রেখে দেওয়া হয়েছিল। সেই ডিফিউজড সানলাইটে কি ঘটনা ঘটেছে, একটি হাইড্রোজেন রিমুভ করে তার জায়গায় একটি ক্লোরিন এসে বসেছে, তৈরি হয়েছে CH3Cl। CH3Clও তো রিঅ্যাকশন মিডিয়ামে থাকা ক্লোরিনের কন্ট্যাক্টে আসছে, তাই ক্লোরিন তখন এর সাথেও রিঅ্যাক্ট করছে, তৈরি হলো এটা। এটাও তো রিঅ্যাকশন মিডিয়ামে থাকা ক্লোরিনের কন্ট্যাক্টে আসছে, সে তৈরি করছে এটা, এবং ফাইনালি এটা তৈরি হচ্ছে। অর্থাৎ এই রিঅ্যাকশনে দেখা যায় যে আমরা চারটে আলাদা আলাদা প্রোডাক্ট পেয়ে যাই। আমরা হয়তো এই প্রোডাক্টটা, এর নামগুলো এটা আমরা লিখে নিই। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। তোমরা লিখে নিও। এখানে দুটো ক্লোরিন আছে তো ডাইক্লোরোমিথেন, এখানে তিনটে ক্লোরিন আছে ট্রাইক্লোরোমিথেন, এখানে চারটে ক্লোরিন আছে টেট্রাক্লোরোমিথেন বা মিথাইল টেট্রাক্লোরাইড। ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনের আরও একটি নাম আছে, সেই নামটা খুব কমন নাম, আমরা ওই নামটাই সব থেকে বেশি ব্যবহার করি, সেটা হলো ক্লোরোফর্ম। এবং টেট্রাক্লোরোমিথেন বা মিথাইল টেট্রাক্লোরাইড। ধরে নাও আমরা ক্লোরোমিথেন তৈরি করতে চাই, আমরা মিথেনের সাথে ক্লোরিনের রিয়েকশনে ক্লোরোমিথেন তৈরি করতে চাই। সেই জন্য মিথেন এবং ক্লোরিন গ্যাসকে একসাথে মিশিয়ে সেই মিক্সচারটিকে ডিফিউজ সানলাইটে রাখা হলো। দেখা গেল কি, ক্লোরোমিথেন তৈরি হলো ঠিক কথা, ক্লোরোমিথেন প্রডিউস হওয়ার পাশাপাশি এই প্রোডাক্টগুলোও তৈরি হয়ে বসে থাকলো। অর্থাৎ এখানে আমরা কেবলমাত্র একটি প্রোডাক্ট পেলাম তা নয়, তার পাশাপাশি এই প্রোডাক্টগুলো পেয়ে গেলাম। খুব স্বাভাবিক, সব প্রোডাক্টগুলো একসাথে মিলেমিশে থাকবে এবং সেই মিক্সচার থেকে এই প্রোডাক্টটাকে আর সেপারেট করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। সেই কারণের জন্য আমরা ল্যাবরেটরিতে এইভাবে ক্লোরোমিথেন প্রস্তুত বা মিথাইল ক্লোরাইড তৈরি করতে পারি না। আমরা আবার বলছি ব্যাপারটা, মিথাইল, আমরা ধরো ল্যাবরেটরিতে মিথাইল ক্লোরাইড প্রিপারেশন করব। মিথাইল ক্লোরাইড প্রিপারেশনের জন্য তুমি জানো যে মিথেন এবং ক্লোরিন গ্যাসকে একসাথে মিশিয়ে সেই মিক্সচারকে ডিফিউজ সানলাইটে রাখলে মিথাইল ক্লোরাইড তৈরি হয়। মিথাইল ক্লোরাইড সেক্ষেত্রে তৈরি হবে। তার পাশাপাশি ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, এই প্রোডাক্ট এগুলোও তৈরি হয়ে বসে থাকবে। অর্থাৎ এখানে আমরা কেবল একটি প্রোডাক্ট পাবো না, চারটে আলাদা আলাদা প্রোডাক্ট পেয়ে যাব। মোনোক্লোরো ডেরিভেটিভ, দুটো ক্লোরিন আছে এখানে, ডাইক্লোরো ডেরিভেটিভ, ট্রাইক্লোরো ডেরিভেটিভ এবং টেট্রাক্লোরো ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম। এরা সবাই একসাথে মিলেমিশে থাকবে। সেই মিক্সচার থেকে একে আলাদা করাটা খুব ডিফিকাল্ট হবে। সেই জন্য এই প্রসেসে আমরা মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন তৈরি করব না। বেশ, তাহলে এবার এই ব্যাপারটা একটু লিখে নেওয়া যায়। Preparation of methyl chloride by direct halogenation of methane is not preferred because di, tri and tetrachloro derivatives are also obtained and they cannot be separated easily. তাহলে এখানে দেখানো হয়েছে যে কেন মিথেনের ডাইরেক্ট হ্যালোজিনেশন ঘটিয়ে, মিথেনের ডাইরেক্ট হ্যালোজিনেশন বলতে মিথেনের সাথে ক্লোরিন গ্যাসকে একসাথে মিশিয়ে সেই মিক্সচারটিকে ডিফিউজড সানলাইটে রেখে মিথাইল ক্লোরাইড কেন তৈরি করা হয় না। কারণ মিথাইল ক্লোরাইড তৈরি করার পাশাপাশি আরও
ডাইক্লোরো, ট্রাইক্লোরো এবং টেট্রাক্লোরো ডেরিভেটিভসগুলোও তৈরি হয়ে যায় এবং এরা একসাথে মিলেমিশে থাকে, সেই মিক্সচার থেকে একে সেপারেট করাটা খুব ডিফিকাল্ট। এখন প্রশ্ন হচ্ছে এমন কোনো উপায় আছে কি যাতে করে রিয়েকশনটা এই স্টেপেই মোটামুটি আটকে রাখা যায়? মিথেনের সাথে ক্লোরিনের রিয়েকশনে মিথাইল ক্লোরাইড হবে, কিন্তু মিথাইল ক্লোরাইড আর ফার্দার এটাতে কনভার্ট হবে না, বা ফার্দার এটাতে কনভার্ট হবে না, এমন কোনো উপায় আছে কি? একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি ক্লোরিনের থেকে মিথেনটাকে অনেক এক্সেস নিই, মিথেনটাকে যদি অনেক এক্সেস নেওয়া হয় ক্লোরিনের চেয়ে, তাহলে দেখা যায় যে রিয়েকশনটা মোটামুটিভাবে এই স্টেপেই আটকে যাচ্ছে, ফার্দার স্টেপগুলো আর হচ্ছে না। তাই আমরা যদি মিথেনের ডাইরেক্ট ক্লোরিনেশন করেই মিথাইল ক্লোরাইড তৈরি করতে চাই, অর্থাৎ মিথেন এবং ক্লোরিন গ্যাসকে একসাথে মিশিয়ে সেই মিক্সচারকে ডিফিউজড সানলাইটে রেখে আমরা যদি মিথাইল ক্লোরাইড তৈরি করতে চাই, তাহলে তো আমাদের মিথেনটাকে এক্সেস নিতে হবে কম্পেয়ার টু ক্লোরিন। তাহলে কি হবে, যেহেতু মিথেনের চেয়ে ক্লোরিনটা অনেক কম আছে, তাই মিথাইল ক্লোরাইড যখন তৈরি হবে তখন ক্লোরিনের কোয়ান্টিটিটা আরও কমে যাবে। মিথেনের থেকে যেহেতু ক্লোরিনের কোয়ান্টিটিটা অনেক কম নেওয়া হয়েছে, তাই মিথাইল ক্লোরাইড তৈরি হওয়ার পর সে খুব বেশি ক্লোরিনকে আর অ্যাভেলেবেল পাবে না ফার্দার স্টেপগুলোতে যাওয়ার জন্য। বোঝা গেছে? তাই মিথাইল ক্লোরাইড ক্যান বি অবটেন্ড বাই দিস ডাইরেক্ট হ্যালোজিনেশন ইফ মিথেন ইজ টেকেন এক্সেস। তবে এটাও মনে রাখতে হবে যে আমরা এক্ষেত্রে যে একদম পিওর মিথাইল ক্লোরাইড পেয়ে যাব তাই নয়, এই প্রোডাক্টগুলো ফর্ম হবে কিন্তু এদের কোয়ান্টিটি অনেক কম হবে। কোন ক্ষেত্রে? যখন মিথেনের সাথে ক্লোরিন গ্যাস মিশিয়ে ডিফিউজ সানলাইটে রাখা হচ্ছে এবং সেক্ষেত্রে মিথেনকে এক্সেস নেওয়া হয়েছে সেক্ষেত্রে। তাহলে মিথাইল ক্লোরাইড is obtained by using excess of methane। বোঝা গেছে? এই ব্যাপারটা তোমরা লিখে নাও। বেশ, দেখো অ্যালকেন, অ্যালকেন হ্যালোজেন ইন প্রেজেন্স অফ সানলাইট। অ্যালকেনের সাথে যখনই হ্যালোজেনের রিয়েকশন দেখতে পাবে তোমরা, যে অ্যালকেনের সাথে যখনই হ্যালোজেন রয়েছে ইন প্রেজেন্স অফ সানলাইট বা ইন প্রেজেন্স অফ হিট, তখন তোমাকে বুঝে যেতে হবে যে এখানে একটা হ্যালোজিনেশন রিয়েকশন ঘটবে। অ্যালকেন তার সাথে হ্যালোজেন রয়েছে ইন প্রেজেন্স অফ সানলাইট বা ইন প্রেজেন্স অফ হিট, তোমাকে বুঝতে হবে যে এখানে হ্যালোজিনেশন ঘটবে, অর্থাৎ একটি হাইড্রোজেনকে রিমুভ করে তার জায়গায় একটি ক্লোরিন বসবে। এবার দেখো এখানে অ্যালকেন রয়েছে, হ্যালোজেন রয়েছে। অ্যালকেন প্লাস হ্যালোজেন ইন প্রেজেন্স অফ সানলাইট মানেই হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানেই একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় ক্লোরিন বসবে। এবারে এখানে কোনখান থেকে হাইড্রোজেন সরবে এটা হচ্ছে প্রশ্ন। দেখো এই কার্বনটাও 1 ডিগ্রি কার্বন, তাই এই হাইড্রোজেনগুলো হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, এই হাইড্রোজেন হলো 2 ডিগ্রি হাইড্রোজেন। বোঝা যাচ্ছে এই কার্বনটা দুটো কার্বনের সাথে কানেক্টেড, তাই এই কার্বন 2 ডিগ্রি কার্বন আর এই হাইড্রোজেনগুলো 2 ডিগ্রি হাইড্রোজেন। এই কার্বন দেখো একটি কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 1 ডিগ্রি কার্বন এবং এই হাইড্রোজেনগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন। অর্থাৎ এখানে দেখো এই প্রোপেনের মধ্যে 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে, 2 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে। এখন প্রথমে আমরা সাপোজ একটা 1 ডিগ্রি হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় একটা হ্যালোজেন বসালাম। আবার মনে করো এখান থেকে একটি 2 ডিগ্রি হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় হ্যালোজেন বসালাম, এটাও হতে পারে।
প্রশ্ন হচ্ছে যে কোনটা বেশি পরিমাণে ফর্ম হবে। দেখো একটু আগেই লেখানো হয়েছিল যে এই হ্যালোজিনেশন রিঅ্যাকশন ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ফলো করে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের অর্ডারটা কি হয়, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, তাই তো? তাই এখানে 2 ডিগ্রি হাইড্রোজেন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন 1 ডিগ্রি হাইড্রোজেন। তাই 2 ডিগ্রি হাইড্রোজেন যেহেতু বেশি রিঅ্যাক্টিভ, তাই এই 2 ডিগ্রি হাইড্রোজেনটা রিমুভ হওয়ার যে করেসপন্ডিং প্রোডাক্ট সেটাই মেজর প্রোডাক্ট হবে। বোঝা গেছে নিশ্চয়ই? যে আমরা দেখবে প্রথমেই লিখেছিলাম, একটা অর্ডার লিখেছিলাম যে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তো 2 ডিগ্রি হাইড্রোজেন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন 1 ডিগ্রি হাইড্রোজেন, এবং সেই জন্য তোমার 2 ডিগ্রি হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় ক্লোরিন বসবে, যেটাই সেই প্রোডাক্টে মেজর প্রোডাক্ট হবে। কেন 2 ডিগ্রি হাইড্রোজেন মোর রিঅ্যাক্টিভ সেটা দেখার জন্য আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজম দেখতে হবে। আমরা ফ্রি রেডিক্যাল মেকানিজম ক্লাস 11-এ দেখে নিয়েছি অলরেডি, তো সেই মেকানিজমের ওপর বেস করেই এটা দেখানো হয়েছে। হ্যালোজেন, আচ্ছা সরি, অ্যালকেন প্লাস হ্যালোজেন ইন প্রেজেন্স অফ হিট। একটু আগেই বলা হলো, তোমরা এটা নোট করে নিতে পারো যে অ্যালকেনের সাথে হ্যালোজেনের রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ সানলাইট বা ইন প্রেজেন্স অফ হিট মানেই হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানেই এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তার জায়গায় একটা হ্যালোজেন অ্যাটম, ব্রোমিন অ্যাটম গিয়ে বসবে এক্ষেত্রে। বেশ, তাহলে কি হবে রিঅ্যাকশনটা দেখি। এই হাইড্রোজেনগুলো দেখো, এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, তাই এই হাইড্রোজেনগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন। এই হাইড্রোজেন 2 ডিগ্রি হাইড্রোজেন। এই কার্বন একটি কার্বনের সাথে কানেক্টেড, তাই এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, তাই এই হাইড্রোজেনগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন। অর্থাৎ এখানে রয়েছে তোমার 2 ডিগ্রি হাইড্রোজেন আর 1 ডিগ্রি হাইড্রোজেন। বোঝা গেছে? কি ঘটনা ঘটে আমরা জানি যে একটি হাইড্রোজেন রিমুভ হবে, তার জায়গায় একটি হ্যালোজেন বসবে। প্রথমে এখান থেকে একটি হাইড্রোজেন রিমুভ করে তার জায়গায় একটি হ্যালোজেন বসালাম। প্লাস এবার 2 ডিগ্রিতে আসি। 2 ডিগ্রি হাইড্রোজেন একটি রিমুভ করে একটি 2 ডিগ্রি হাইড্রোজেন রিমুভ করব, তার জায়গায় একটি হ্যালোজেন বসাবো। এখানে দেখে নাও যে এই তিনটেও 1 ডিগ্রি হাইড্রোজেন, এই তিনটেও 1 ডিগ্রি হাইড্রোজেন, তাই এখানের হাইড্রোজেনকে সরিয়ে হ্যালোজেন বসানো যা হবে, এখানকার হাইড্রোজেনকে সরিয়ে হ্যালোজেন বসানো একই ব্যাপার হবে, তাই তো? সেই কারণের জন্য এখান থেকে হাইড্রোজেন সরিয়ে হ্যালোজেন বসানো যায়, এখান থেকে হাইড্রোজেন সরিয়ে হ্যালোজেন বসানো একই ব্যাপার। যাই হোক, আমরা দুটো প্রোডাক্ট পেয়েছি। এটা হচ্ছে ব্রোমোপ্রোপেন, 1 ব্রোমোপ্রোপেন, এটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। নাম তোমরা জানো। প্রশ্ন হচ্ছে কোনটা মেজর প্রোডাক্ট। বোঝাই যাচ্ছে যে 2 ডিগ্রি হাইড্রোজেন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন 1 ডিগ্রি হাইড্রোজেন। যেহেতু 2 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিঅ্যাক্টিভ, তাই 2 ডিগ্রি হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় ব্রোমিন বসানোর করেসপন্ডিং যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হবে। বেশ, বোঝা গেছে নিশ্চয়ই? এটা একই ব্যাপার। তোমাদের শুধু এই জায়গাটা মনে রাখতে হবে যে অ্যালকেনের সাথে যখনই হ্যালোজেন রয়েছে, আর অ্যালকেনের সাথে হ্যালোজেন রয়েছে ইন প্রেজেন্স অফ হিট বা ইন প্রেজেন্স অফ সানলাইট, তখনই তোমাকে বুঝে নিতে হবে যে এখানে হ্যালোজিনেশন ঘটছে। হ্যালোজিনেশন ঘটছে মানে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন রিমুভ করব, তার জায়গায় একটি হ্যালোজেন বসাবো। বেশ, এবার দেখো, টলুইন, টলুইনের সাথে হ্যালোজেনের এই ব্রোমিনের রিঅ্যাকশন। এখানে কি ঘটনা ঘটে দেখো,
ডাবল বন্ডেড কার্বনের বেঞ্জিনের সাথে কানেক্টেড এই কার্বনটিকে কি কার্বন বলা হয়? এই কার্বনটিকে বলা হয় বেনজাইলিক কার্বন, তাই তো। বেনজাইলিক কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো রয়েছে বেনজাইলিক হাইড্রোজেন। বেশ, আমরা আগেই দেখেছি যে রিঅ্যাকশনগুলো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ফলো করে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মানে দেখো, টলুইনের সঙ্গে নেওয়া হয়েছে একটা হ্যালোজেন ব্রোমিন এবং এদেরকে রিফ্লাক্স করা হচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, আমরা এখানে পড়ছি এখন ডাইরেক্ট হ্যালোজিনেশন, তাই তো। এই ডাবল বন্ডেড বেঞ্জিনের সাথে কানেক্টেড কার্বনটিকে কি বলা হয়? বেনজাইলিক কার্বন, এবং এই হাইড্রোজেনগুলোকে বেনজাইলিক হাইড্রোজেন। এটা আমরা ফার্স্ট লেকচারেই দেখেছিলাম যে বেঞ্জিন রিংয়ের সাথে কানেক্টেড কার্বন বেনজাইলিক কার্বন, আর বেনজাইলিক কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলি রয়েছে তারা হলো বেনজাইলিক হাইড্রোজেন। এই বেনজাইলিক হাইড্রোজেন ডাইরেক্ট হ্যালোজিনেশনের জন্য ভীষণ রকম রিঅ্যাক্টিভ। যে আমরা একটু আগে ডাইরেক্ট হ্যালোজিনেশনের অর্ডারটা দেখছিলাম, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এরকম রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখছিলাম। এবার আমরা দেখব যে এই বেনজাইলিক হাইড্রোজেন এরাও কিন্তু ডাইরেক্ট হ্যালোজিনেশনের জন্য ভীষণ রকম রিঅ্যাক্টিভ। কেন রিঅ্যাক্টিভ সেটা দেখতে গেলে আমাদের ওই ফ্রি রেডিক্যাল মেকানিজমটা দেখতে হবে। তো সেগুলো আমরা যেহেতু ক্লাস 11-এ দেখে নিয়েছি, সেগুলোতে আর আসছি না এখন। তুমি শুধু এটুকু মনে রাখবে যে রিংয়ের সাথে কানেক্টেড কার্বন বেনজাইলিক কার্বন, বেনজাইলিক কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো রয়েছে বেনজাইলিক হাইড্রোজেন, আর এই বেনজাইলিক হাইড্রোজেন হ্যালোজিনেশনের জন্য ভীষণ রকম রিঅ্যাক্টিভ। বেশ, এবার টলুইন তার সাথে হ্যালোজেনের রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ হিট বা সানলাইট, এখানে রিফ্লাক্স করা হচ্ছে, ডাইরেক্ট হ্যালোজিনেশন হবে। একটি হাইড্রোজেন এখান থেকে রিমুভ হয়ে একটি হ্যালোজেন এসে বসবে। দেখো, এই রিংয়ে প্রত্যেকটাতেই একটা করে হাইড্রোজেন রয়েছে, কিন্তু এই বেনজিন রিংয়ের প্রত্যেকটি কার্বনের সাথেই একটি করে হাইড্রোজেন রয়েছে, আবার এখানেও হাইড্রোজেন রয়েছে। কিন্তু এই হাইড্রোজেনগুলো বেনজাইলিক হাইড্রোজেন, এরা কেউ বেনজাইলিক হাইড্রোজেন নয়, এরা বেনজাইলিক হাইড্রোজেন। যেহেতু এরা বেনজাইলিক হাইড্রোজেন, এরা বেশি রিঅ্যাক্টিভ, তাই যেহেতু এরা বেশি রিঅ্যাক্টিভ তাই হ্যালোজিনেশনটা এখানে হবে। হ্যালোজিনেশন এখানে হবে মানে আগের মতোই ব্যাপার, একটি এখানকার হাইড্রোজেন সরে গিয়ে এখানে একটি হ্যালোজেন বসবে, কখনোই এখানকার কোনো হাইড্রোজেন সরে যাবে না। আবার বলছি, এই রিংয়ের প্রত্যেকটি কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন রয়েছে, আবার এখানেও হাইড্রোজেন রয়েছে, কিন্তু এই হাইড্রোজেনগুলো হলো বেনজাইলিক হাইড্রোজেন, এখানকার হাইড্রোজেনগুলো কেউ বেনজাইলিক হাইড্রোজেন নয়। যেহেতু এ বেনজাইলিক হাইড্রোজেন এ বেশি রিঅ্যাক্টিভ, যেহেতু এ বেশি রিঅ্যাক্টিভ তাই হ্যালোজিনেশনটা এর হবে, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় হ্যালোজেন এসে বসবে। একটি হাইড্রোজেন সরে গেছে, CH3 হয়ে গেছে CH2, একটি হ্যালোজেন বসেছে। বেশ, এবারে পরের স্ট্রাকচারে আসি। এটা হচ্ছে প্রোপিন। দেখো, এই ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনটিকে অ্যালাইলিক কার্বন বলে। ডাবল বন্ডেড কার্বনের পাশে, দেখো রিংয়ের ক্ষেত্রে রিংয়ের পাশের কার্বনটাকে বেনজাইলিক কার্বন বলছিলাম, ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনকে অ্যালাইলিক কার্বন, আর এই হাইড্রোজেনগুলো হলো অ্যালাইলিক হাইড্রোজেন। বেনজাইলিক হাইড্রোজেনের মতো অ্যালাইলিক হাইড্রোজেনও ভীষণ রকম রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন। কেন? যে কারণে বেনজাইলিক হাইড্রোজেন ভীষণ রকম রিঅ্যাক্টিভ হয়, সেই একই কারণের জন্য অ্যালাইলিক হাইড্রোজেনও ভীষণ রকম রিঅ্যাক্টিভ হয়। সেই কারণটা কি না, আমরা আগেই দেখেছি রিঅ্যাকশনটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ফলো করে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের ক্ষেত্রে এর কোরেসপন্ডিং যে ফ্রি রেডিক্যালটা তৈরি হয়, সেই ফ্রি রেডিক্যালটা হচ্ছে এরকম CH2 ডট। এর রেজোনেন্স স্টেবিলিটি আছে, রেজোনেন্স স্টেবিলিটি আছে বলেই এটাতে খুব ইজিলি কনভার্ট হতে পারে, অর্থাৎ রিঅ্যাকশনটা প্রসিড করতে পারে। একই ঘটনা এখানেও, মানে এই রিঅ্যাকশনটা হ্যালোজিনেশন রিঅ্যাকশন। আমরা আগেই দেখেছি হ্যালোজিনেশন ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ফলো করে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের ক্ষেত্রে এর কোরেসপন্ডিং যে ফ্রি রেডিক্যালটা হয় সেটা এরকম, আর এর যেহেতু রেজোনেন্স স্টেবিলিটি আছে তাই ভীষণ রিঅ্যাক্টিভ। এগুলোতে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় না গেলেও চলবে, তোমরা শুধু এটুকু মনে রেখো যে
ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বন অ্যালাইলিক কার্বন, অ্যালাইলিক কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলি রয়েছে তারা অ্যালাইলিক হাইড্রোজেন, আর এই অ্যালাইলিক হাইড্রোজেন হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন। বেনজাইলিক কার্বন তার সাথে কানেক্টেড হাইড্রোজেন বেনজাইলিক হাইড্রোজেন, বেনজাইলিক হাইড্রোজেনস আর অলসো ভেরি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন। দুটো ক্ষেত্রেই হাইলি রিঅ্যাক্টিভ হওয়ার কারণটা একই, এখানে সেটাই লেখা হচ্ছে বেনজাইলিক অ্যান্ড অ্যালাইলিক হাইড্রোজেনস আর হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন। তো যাই হোক, অ্যালাইলিক হাইড্রোজেন ভেরি রিঅ্যাক্টিভ, সেই জন্য হ্যালোজিনেশনটা এখানে ঘটবে, অর্থাৎ একটি হাইড্রোজেন সরে গিয়ে এখানেই একটি হ্যালোজেন বসবে। নিশ্চয়ই ব্যাপারটা বোঝা গেছে যে এখানেও হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন ছিল, কিন্তু এখানকার হাইড্রোজেন সরে গিয়ে এখানে ক্লোরিন বসলো না, এখানকার হাইড্রোজেন সরে গিয়ে এখানে ক্লোরিন বসলো না, এখানকার হাইড্রোজেন সরে গিয়ে এখানে ক্লোরিন বসলো। কেন? কারণ এই হাইড্রোজেনগুলো অ্যালাইলিক হাইড্রোজেন, আর অ্যালাইলিক হাইড্রোজেন হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন। এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে, বেনজাইলিক অ্যান্ড অ্যালাইলিক হাইড্রোজেনস আর হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন। দু একটা কোশ্চেন দেখলে ব্যাপারটা হয়তো আরো ক্লিয়ার হবে। প্রথমে এটা দেখি, ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনটিকে অ্যালাইলিক কার্বন বলে। ডাবল বন্ডেড কার্বনের এই পাশেও রয়েছে একটি অ্যালাইলিক কার্বন। তোমরা বলতে পারবে সবাই যে এই কার্বনে কটা হাইড্রোজেন আছে, এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। এই কার্বনে রয়েছে দুটো হাইড্রোজেন, একইভাবে এই কার্বনেও রয়েছে দুটো হাইড্রোজেন। যাই হোক, ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনকে অ্যালাইলিক কার্বন বলবো, আর অ্যালাইলিক কার্বনের সাথে কানেক্টেড হাইড্রোজেনগুলো অ্যালাইলিক হাইড্রোজেন। অ্যালাইলিক হাইড্রোজেনস আর হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন, তাই হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন হওয়ার সময় এখান থেকে একটি হাইড্রোজেন রিমুভ হবে, তার জায়গায় একটি হ্যালোজেন এসে বসবে। আবার যে ঘটনা এদিকে ঘটলো একই ঘটনা এদিকেও ঘটতে পারতো, আমরা ব্রোমিনটা এদিকে না রেখে এদিকেও রাখতে পারতাম, মানে এই ব্যাপারটা। কিন্তু দুটো ক্ষেত্রে তো প্রোডাক্ট একই, তাই এটা লেখা হলো না। বোঝা গেছে নিশ্চয়ই? কোনো হাইড্রোকার্বন তার সাথে হ্যালোজেনের রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ সানলাইট। হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন মানে জেনারেলি হ্যালোজিনেশন রিঅ্যাকশন, খুব স্বাভাবিক। হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন মানে হ্যালোজিনেশন রিঅ্যাকশন। তুমি দেখতে পেয়েছো এখানে অ্যালাইলিক কার্বন আছে, অ্যালাইলিক কার্বনের হাইড্রোজেনকে অ্যালাইলিক হাইড্রোজেন বলে। তুমি জানো যে অ্যালাইলিক হাইড্রোজেনস আর হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন, তাই এই অ্যালাইলিক হাইড্রোজেনেরই হ্যালোজিনেশন ঘটবে। হ্যালোজিনেশন ঘটবে মানে এই অ্যালাইলিক হাইড্রোজেনটা রিমুভ হয়ে গিয়ে এখানে হ্যালোজেন বসবে। এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, কিন্তু এখানকার কোনো হাইড্রোজেনগুলোরই কিন্তু সরে গিয়ে সেখানে হ্যালোজেন বসবে না। ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই? বেশ, আরো একটা হ্যালোজেন রয়েছে মানেই হ্যালোজিনেশন রিঅ্যাকশন। হ্যালোজিনেশন রিঅ্যাকশন ঘটবে মানে একটি হাইড্রোজেন সরে হ্যালোজেন বসবে। কোন হাইড্রোজেন সরবে? দেখো এই কার্বনটাকে বেনজাইলিক কার্বন বলবো, বেনজাইলিক কার্বন, আর এই হাইড্রোজেনগুলোকে বেনজাইলিক হাইড্রোজেন। আমরা জানি যে বেনজাইলিক হাইড্রোজেন আর হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন, তাই এই বেনজাইলিক হাইড্রোজেনের এখানেই হ্যালোজিনেশন ঘটবে, অর্থাৎ এখানকার একটি হাইড্রোজেন রিমুভ হয়ে গিয়ে তার জায়গায় হ্যালোজেন বসবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? আমি আরেকবার একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখো হ্যালোজেন রয়েছে মানে এটা হ্যালোজিনেশন রিঅ্যাকশন। কিভাবে একটা রিঅ্যাকশনকে আমরা দেখে বুঝবো যে প্রোডাক্টটা কি হবে? হ্যালোজেন রয়েছে মানে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানে halogen in presence of light, halogen in presence of some source of energy, UV light or heat, diffused sunlight, etc.
হ্যালোজেন যদি কোনো হিট বা ইউভি লাইট, ডিফিউজ সানলাইট এই সমস্ত কিছু প্রেজেন্সে থাকে তাহলে হ্যালোজিনেশন হবে। হ্যালোজিনেশন মানে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে গিয়ে তার জায়গায় হ্যালোজেন বসবে। কোন হাইড্রোজেন রিমুভ হবে? এখানেও হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। কোন জায়গায় হাইড্রোজেন রিমুভ হয়ে হ্যালোজেন বসবে? তার অ্যান্সার হলো ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনকে অ্যালাইলিক কার্বন বলবো। অ্যালাইলিক কার্বনের সাথে যে হাইড্রোজেন রয়েছে তাদের অ্যালাইলিক হাইড্রোজেন। অ্যালাইলিক হাইড্রোজেন আর হাইলি রিঅ্যাক্টিভ, সেই জন্য অ্যালাইলিক হাইড্রোজেন সরে গিয়ে হ্যালোজেন বসবে, অন্য কোথাও হাইড্রোজেন সরে গিয়ে হ্যালোজেন বসবে না। বোঝা গেছে? এখানেও হ্যালোজেন ইন প্রেজেন্স অফ ইউভি লাইট। হ্যালোজেন ইন প্রেজেন্স অফ ইউভি লাইট মানে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানে হাইড্রোজেন রিমুভ হয়ে হ্যালোজেন বসবে। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, আবার এখানে প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে, প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে, শুধু এখানে আর এখানে বাদ দিয়ে প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে। কোন হাইড্রোজেনটা সরে গিয়ে হাইড্রোজেন বসবে? অ্যান্সার হলো রিং এর সাথে কানেক্টেড কার্বন বেনজাইলিক কার্বন, বেনজাইলিক কার্বনের সাথে কানেক্টেড হাইড্রোজেন বেনজাইলিক হাইড্রোজেন। বেনজাইলিক হাইড্রোজেন আর হাইলি রিঅ্যাক্টিভ, তাই বেনজাইলিক হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় হ্যালোজেন বসবে, অন্য কোনো জায়গাতেই আর হ্যালোজেন বসবে না। Next question, CH3, CH2, CH, CH2, alpha, beta, gamma. Which hydrogen is easily replaceable during bromination? Which hydrogen is easily replaceable during bromination? In presence of light. দেখো CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3, এই কার্বনটিকে আলফা কার্বন, একে বিটা কার্বন, একে গামা কার্বন বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে যখন এর সাথে আমরা হ্যালো ব্রোমিনের রিঅ্যাকশন করব in presence of sunlight, in presence of UV light, কোন হাইড্রোজেনটা ডিসপ্লেস হবে? তুমি জানো ব্রোমিন হ্যালোজেন ইন প্রেজেন্স অফ লাইট মানে হ্যালোজিনেশন, এটি মাথায় রাখতে হবে। হ্যালোজেন ইন প্রেজেন্স অফ লাইট মানে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানে একটি হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় হ্যালোজেন বসবে। এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, কোন হাইড্রোজেনটা সরে যাবে? তার জায়গায় হ্যালোজেন বসবে। ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনকে অ্যালাইলিক কার্বন বলে। অ্যালাইলিক কার্বন সাথে কানেক্টেড হাইড্রোজেন অ্যালাইলিক হাইড্রোজেন। অ্যালাইলিক হাইড্রোজেন আর হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস হ্যালোজিনেশন, তাই অ্যালাইলিক হাইড্রোজেনটা সরে যাবে। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে গামা। কোন কার্বনের হাইড্রোজেনটা ইজিলি রিপ্লেসেবল? গামা কার্বনের হাইড্রোজেনটা ইজিলি রিপ্লেসেবল। বোঝা গেছে নিশ্চয়ই। কোশ্চেন হচ্ছে দ্য রিঅ্যাকশন কন্ডিশন লিডিং টু দ্য বেস্ট ইল্ড অফ C2H5Cl আর ইথেন, ইথেনের সাথে আচ্ছা ইথেন C2H6, দেখো ইথেন, ইথেনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন হবে ইন প্রেজেন্স অফ সানলাইট। হ্যালোজেন ইন প্রেজেন্স অফ সানলাইট মানে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানে একটা হাইড্রোজেনকে রিমুভ করে দিয়ে তার জায়গায় হ্যালোজেন বসাবো। তো প্রথমে একটি হাইড্রোজেন রিমুভ করে তার জায়গায় একটি হ্যালোজেন বসবে। নিয়ে আমরা জানি তৈরি হলো কি C2H5Cl। আমরা জানি পরে এই প্রসেসটা আরো কন্টিনিউ হতে থাকবে এবং তারপরে এই হাইড্রোজেন সরে গিয়ে এখানে হ্যালোজেন বসবে, এই হাইড্রোজেন সরে গিয়ে হ্যালোজেন বসবে, এইভাবে একটা করে হাইড্রোজেন রিমুভ হবে, তার জায়গায় একটা করে ক্লোরিন অ্যাটম বসতে থাকবে।
আমরা দেখলাম প্রথমে মিথেনের কেসটা নিয়ে। তো প্রশ্ন হচ্ছে আমরা যদি শুধু ইথাইল ক্লোরাইডই তৈরি করতে চাই, অর্থাৎ আমরা যদি চাই রিঅ্যাকশনটা আর ফার্দার প্রসিড না করুক, এটা যদি চাই তাহলে কোন কেসটা আমাদের নিতে হবে। আমরা একটু আগেই দেখেছিলাম যে মিথেনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশনে মিথাইল ক্লোরাইড তৈরি করার ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হয়েছিল যে রিঅ্যাকশনটা আরও কন্টিনিউয়েশন হয়ে গিয়েছিল, রিঅ্যাকশনটা আরও কিছু এক্সট্রা প্রোডাক্ট ফর্ম হয়ে গিয়েছিল, যার জন্য মিথাইল ক্লোরাইডটাকে ফ্রি স্টেটে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তো যাতে মিথাইল ক্লোরাইড অবটেন করা হয় তার জন্য কি নেওয়া হয়েছিল, যে মিথেনটাকে এক্সেস নিতে হয়েছিল। একইভাবে আমরা এখানে ইথাইল ক্লোরাইড প্রিপারেশন করতে চাই, তাই ইথেনটাকে এক্সেস নিতে হবে, অর্থাৎ এটা হবে অ্যান্সার। যাই হোক, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, ক্লোরিনেশন, এবার আমরা দেখবো আয়োডিনেশন। আমরা ক্লোরিনেশন এবং ব্রোমিনেশনটা একই সাথে দেখে নিলাম, এবার দেখবো আয়োডিনেশন। আয়োডিনেশন কি হবে, একটি হাইড্রোজেন রিমুভ হয়ে তার জায়গায় একটি আয়োডিন এসে বসলো। এই প্রসেসটা রিভার্সেবল হয়। আসলে এখান থেকে একটি হাইড্রোজেন রিমুভ হয়ে তার জায়গায় আয়োডিন এসে বসলো, এটা তৈরি হলো। তার পাশাপাশি সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হলো এইচআই। এইচআই হলো স্ট্রং রিডিউসিং এজেন্ট, তাই এর সাথে আবার রিয়াক্ট করে আবার এই দুটো ফর্ম করতে থাকবে, তাই রিঅ্যাকশনটা রিভার্সেবল হতে থাকবে। রিঅ্যাকশনটা রিভার্সেবল হতে থাকলে এর কোয়ান্টিটিটা অনেক কমে যাবে। বোঝা গেছে নিশ্চয়ই? মিথেনের সাথে আয়োডিনের রিঅ্যাকশন, একটি হাইড্রোজেন রিপ্লেস হয়ে তার জায়গায় একটি আয়োডিন বসলো, তৈরি হলো CH3I প্লাস HI। এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, এর সাথে রিয়াক্ট করবে, নিয়ে আবার এই দুটো তৈরি করতে থাকবে। রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে আসতে থাকবে, এর কোয়ান্টিটিটা কমতে থাকবে। হয়ে গেল, এর কোয়ান্টিটিটা কমতে থাকলো। যাতে এই প্রবলেমটা না হয় সেই জন্য আমরা রিঅ্যাকশন মিডিয়ামে আগে থেকেই HIO3 বা HNO3 ইউজ করে নিই। কেন? রিঅ্যাকশন মিডিয়ামে যদি আগে থেকে HIO3 এবং HNO3 দেওয়া থাকে, যেহেতু এরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাই এদের মধ্যে রিঅ্যাকশনে এই দুটো তৈরি হলো। এ স্ট্রং রিডিউসিং এজেন্ট, অন্যদিকে রিঅ্যাকশন মিডিয়ামে আগের থেকেই এটা বা এটা রাখা হয়েছে, এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাই এর সাথে তখন এর রিঅ্যাকশন হয়ে যাবে। বোঝা গেছে নিশ্চয়ই যে রিঅ্যাকশন মিডিয়ামে আগের থেকে আমরা HIO3 দিয়ে রেখেছি, HIO3টা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হলো। এবার এর সাথে রিঅ্যাকশন হয়ে এই দুটো তৈরি হলো, এ স্ট্রং রিডিউসিং এজেন্ট। এই স্ট্রং রিডিউসিং এজেন্টটা তৈরি হওয়ার সাথে সাথেই এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটার সাথে রিঅ্যাক্ট করে বসবে, ফলে এ আর এর সাথে রিঅ্যাক্ট করে এই দুটো তৈরি করতে পারবে না, রিঅ্যাকশনটা আর ব্যাকওয়ার্ডে যাবে না, ফলে এর কোয়ান্টিটিটা আর কমবে না। অন্যদিকে এ যেহেতু এর সাথে রিঅ্যাক্ট করে যাচ্ছে, তাই এই ইকুইলিব্রিয়াম থেকে সরে যাচ্ছে এবং অ্যাকর্ডিং টু লাসাডিলিয়ার প্রিন্সিপাল রিঅ্যাকশনটা আরো ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে। কারণ আমরা জানি কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যে প্রোডাক্টটা ফর্ম হয়, সেই প্রোডাক্ট যদি ইকুইলিব্রিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়, সেই প্রোডাক্টটাকে সরিয়ে নেওয়া হলে রিঅ্যাকশনটা আরো ফাস্ট ফরওয়ার্ড হয়। তাহলে এই কারণে এই কেসে আমরা এই অক্সিডাইজিং এজেন্টটা ইউজ করে থাকি। এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে আয়োডিনেশনের সময় ডিউরিং দ্য আয়োডিনেশন অফ মিথেন হোয়াই HIO3 or HNO3 is used in the reaction medium। কারণটা কি? কারণটা হলো এই রিঅ্যাকশনে HI ফর্ম হয় এ স্ট্রং রিডিউসিং এজেন্ট, তাই এর সাথে রিঅ্যাক্ট করে আবার এই দুটো তৈরি করে দিতে পারে, ফলে রিঅ্যাকশনটা রিভার্সেবল হয়, এর কোয়ান্টিটিটা কমে যায়। কিন্তু আমরা যদি রিঅ্যাকশন মিডিয়ামে আগে থেকেই HIO3 দিয়ে রাখি, তাহলে সেই HIO3 যেহেতু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এই রিঅ্যাকশনে HI যেই না ফর্ম হচ্ছে এবং এই HI যেহেতু স্ট্রং রিডিউসিং এজেন্ট, সে এর সাথে রিঅ্যাক্ট করে বসবে, এর সাথে রিঅ্যাক্ট হয়ে যাবে, ফলে এর সাথে রিঅ্যাক্ট করে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে আনতে পারবে না। এই কোশ্চেনটা এবং এই টপিকটা তোমরা লিখে নিও। তাহলে আমরা আয়োডিনেশন পড়লাম,
লাস্ট যেটা সেটা হচ্ছে ফ্লোরিনেশন। ফ্লোরিনেশন সম্বন্ধে বলি, ধরো ফ্লোরিনেশন আমরা এখনো পর্যন্ত মিথেনের সাথে ক্লোরিন, মিথেনের সাথে ব্রোমিন, মিথেনের সাথে আয়োডিনের যা রিঅ্যাকশন দেখেছি তাতে করে আমরা দেখেছি রিঅ্যাকশন কিরকম হয়, একটি হাইড্রোজেন রিমুভ হয়, তার জায়গায় একটি হ্যালোজেন এসে বসে, তৈরি হয় এটা। কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা হয় না। আসলে ফ্লোরিনের হাইড্রোজেনের ওপর ভীষণ স্ট্রং অ্যাফিনিটি আছে, ফ্লোরিনের হাইড্রোজেনের ওপর ভীষণ স্ট্রং অ্যাফিনিটি আছে, এত বেশি অ্যাফিনিটি আছে ফ্লোরিনের হাইড্রোজেনের ওপর যে ফ্লোরিন এই অ্যালকেন থেকে সব হাইড্রোজেনগুলোকে বের করে তার সাথে রিঅ্যাক্ট করে এইচএফ বানিয়ে নিতে থাকে। ফ্লোরিনের হাইড্রোজেনের ওপর স্ট্রং অ্যাফিনিটি আছে, এ সমস্ত হাইড্রোজেনগুলোকেই এখান থেকে বের করে নেবে, নিয়ে সেই হাইড্রোজেনের সাথে নিজে রিঅ্যাক্ট করে বসবে। আর সেই রিঅ্যাকশনটা ভীষণ এক্সোথার্মিক, হাইলি এক্সোথার্মিক, প্রচুর হিট প্রডিউস হয়, এবং সেই হিটে অ্যালকেনের মধ্যে যে কার্বন কার্বন বন্ড ফন্ড থাকে সব ভেঙে যায়। ওভারঅল ব্যাপারটা একটা এক্সপ্লোশনের আকার নেয়। সেই জন্যই আমরা এই ফ্লোরিনেশন এভাবে করি না। দেখো ব্যাপারটা, ধরো তুমি ইথেন নিয়েছো, তার সাথে ফ্লোরিনের রিঅ্যাকশন করাচ্ছ, ইথেন নিয়েছো তার সাথে ফ্লোরিনের রিঅ্যাকশন করেছো, ফ্লোরিন তার হাইড্রোজেন, ফ্লোরিনের স্ট্রং অ্যাফিনিটি আছে হাইড্রোজেনের উপর। আমরা এতক্ষণ পর্যন্ত যে হ্যালোজিনেশন গুলো দেখেছি, তাতে করে দেখেছি মানে অ্যালকেনের সাথে ক্লোরিন, অ্যালকেনের সাথে ব্রোমিন, অ্যালকেনের সাথে আয়োডিন, তাদের রিঅ্যাকশন গুলো কি হয়, একটা হাইড্রোজেন রিমুভ হয়, তার জায়গায় একটা হ্যালোজেন বসে, এটাই হয়। ফ্লোরিনের ক্ষেত্রে সেটা হয় না। কেন হয় না? কারণ ফ্লোরিনের হাইড্রোজেনের উপর স্ট্রং অ্যাফিনিটি আছে, ও একটা হাইড্রোজেন রিমুভ করে তার জায়গায় বসে পড়াটা পছন্দ করে না। এখানে যা হাইড্রোজেন আছে সব হাইড্রোজেন গুলোকে বের করে নেবে, নিয়ে তার সাথে রিঅ্যাক্ট করে বসবে। আর ওই রিঅ্যাকশনে প্রচুর হিট প্রডিউস হয়, এত বেশি হিট প্রডিউস হয় সেই হিটে এই কার্বন কার্বন বন্ডগুলো ভেঙে যায়, নিয়ে ওভারঅল একটা এক্সপ্লোশনের আকার নেয়। অর্থাৎ ফ্লোরিনেশনটা এক্সপ্লোসিভ, ফ্লোরিনেশনটা অ্যাকচুয়ালি এক্সপ্লোসিভ, সেই জন্য আমরা ফ্লোরিনেশনটা করি না। এই ব্যাপারটা একটু লিখে নিচ্ছি। Fluorine is strong oxidizing agent. Fluorination of alkanes occurs explosively through the cleavage of CC bonds. The reaction is highly exothermic. However, the reaction may be carried out smoothly by diluting fluorine with inert gases like nitrogen or argon. মানে অ্যালকেনের সাথে ফ্লোরিনের রিঅ্যাকশনটা ভীষণ এক্সপ্লোসিভ হয়। আমরা দেখলাম যে মিথেনের সাথে ফ্লোরিনের যখনই আমরা রিঅ্যাকশন করব, ফ্লোরিন কি করবে, সব হাইড্রোজেনগুলোকে টেনে বের করে নেবে, নিয়ে সেই হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে বসবে। ওই রিঅ্যাকশনে প্রচুর হিট প্রডিউস হবে, এত হিট প্রডিউস হবে যে ওই রিঅ্যাকশনের ওই জায়গায় থাকা অন্যান্য কার্বন কার্বন বন্ডগুলো সব ভেঙে পড়বে এবং একটা এক্সপ্লোশনের আকার হবে। যাতে করে সেটা না হয় সেই জন্য ফ্লোরিনের রিঅ্যাক্টিভিটিটাকে কমানোর প্রয়োজন হয়। ফ্লোরিনের সাথে যদি আমরা নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস মিশিয়ে দিই, যেহেতু নাইট্রোজেন এবং আর্গন দুটোই ইনার্ট গ্যাস, তাদের রিঅ্যাক্টিভিটি ভীষণ কম, তাই ফ্লোরিনের সাথে নাইট্রোজেন গ্যাস মিশিয়ে দিলে ফ্লোরিনটা ডাইলিউট হয়ে গেল। ফ্লোরিনের ডাইলিউট হয়ে গেল মানে ওর হাই রিঅ্যাক্টিভিটিটা রইল না, তখন এই এক্সপ্লোশনের ব্যাপারটা হয় না। তাই ফ্লোরিনেশন যদি আমাদের করতেই হয়, প্রথমত ফ্লোরিনেশনটা এক্সপ্লোসিভ, তাই ফ্লোরিনেশনটাকে করা হয় না। যদি ফ্লোরিনেশন করতে হয়, ফ্লোরিনের সাথে নাইট্রোজেন গ্যাস বা আর্গন মিশিয়ে ফ্লোরিনটাকে ডাইলিউট করে নিয়ে পর সেই ফ্লোরিনের সাথে অ্যালকেনের রিঅ্যাকশন করা হয়। তো এই হচ্ছে ফ্লোরিনেশন। আরও একটা জিনিস দেখে রাখতে হবে আমরা তো এই 4 রকম হ্যালোজেনের কথা জানি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা, যদিও এই রিঅ্যাক্টিভিটি অর্ডারটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, যে দেখতেই পাচ্ছ তোমরা যে ফ্লোরিনের ক্ষেত্রে এদের মধ্যে কে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ? অবশ্যই সব থেকে বেশি রিঅ্যাক্টিভ ফ্লোরিন, কারণ ফ্লোরিনের ক্ষেত্রে এক্সপ্লোশন হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এ যদি সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হয় তাহলে অর্ডারটা খুব স্বাভাবিক এইরকম যাবে, ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। আসলে ফ্লোরিন ভীষণ এক্সপ্লোসিভ, ক্লোরিন কিন্তু ডিফিউজ সানলাইটে রিঅ্যাকশন করে ফেলে, ব্রোমিনের ক্ষেত্রে ঠিক ডিফিউজ সানলাইটে ভালো রিঅ্যাকশন হয় না, ওটাকে হিট দিতে হয়। আয়োডিনের ক্ষেত্রে আরও বেশি এনার্জি সাপ্লাই করতে হয়। তোমরা জাস্ট এই অর্ডারটা মনে রাখবে যে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ হ্যালোজেন, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অ্যালকেন, অর্ডার অফ reactivity
অফ হ্যালোজেন টুয়ার্ডস অ্যালকেন। ব্যাপারটা ভীষণই মনে রাখাটা ভীষণই সহজ। তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লোরিন এক্সপ্লোশন করে, অন্যদিকে আয়োডিনের ফ্লোরিন এক্সপ্লোশন করে, অন্যদিকে আয়োডিনের ক্ষেত্রে দেখলে রিঅ্যাকশনের রেটটা ভীষণ কম হয়। কেন? প্রসেসটা রিভার্সেবল বলে। প্রসেসটা রিভার্সেবল বলে রিঅ্যাকশনের রেটটা কম। তাহলে একদিকে ফ্লোরিন ভীষণ এক্সপ্লোসিভ, ফ্লোরিনের সাথে রিঅ্যাকশন ভীষণ এক্সপ্লোসিভ, অন্যদিকে আয়োডিনের ক্ষেত্রে রিভার্সেবল রিঅ্যাকশন হয়ে রেটটা স্লো হয়ে যায়। তাই অবশ্যই এর রিঅ্যাকশনের রেট তোমার এর রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, এর রিঅ্যাক্টিভিটি সব থেকে কম, তার মানে অর্ডারটা এটাই হবে। এই হচ্ছে অ্যালকেনের হ্যালোজিনেশন অফ অ্যালকেন। নেক্সট আমরা যেটা দেখব নেক্সট লেকচারে সেটা হচ্ছে অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন প্রিপারেশন। থ্যাংক ইউ।